ভারতের স্বাধীনতোত্তর ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাদের জীবন শুধু ঘটনা প্রবাহ নয়, বরং একটি আদর্শের প্রতীক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। মাত্র 52 বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি শিক্ষাবিদ, ব্যারিস্টার, রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী নেতা হিসেবে এমন ছাপ রেখে গেছেন যা আজও প্রাসঙ্গিক। 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন বাংলার বাঘ। তিনি ছিলেন বিখ্যাত বিচারপতি এবং শিক্ষাবিদ। তার মা যোগমায়া দেবী। সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের সন্তান হিসেবে শ্যামাপ্রসাদ ছোটবেলা থেকেই মেধা এবং দৃঢ়তার পরিচয় দেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। এরপর বাংলায় এমএ করার পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে তিনি ব্যারিস্টারি পাশ করেন। মাত্র 23 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফেলো নির্বাচিত হন শ্যামাপ্রসাদ এবং 1934 সালে মাত্র 33 বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, যেটা এখনো পর্যন্ত সর্বকনিষ্ঠ রেকর্ড। তার উপাচার্যকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণায় নতুন গতি পায়। তার উপাচার্য থাকাকালীনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং প্রথমবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলায় ভাষণ দেওয়ার প্রথা চালু হয়। তিনি যেমন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলি বিশ্ববিদ্যালয়ে চালু করেন, তেমনি আবার অপরদিকে সংস্কৃত ভাষা এবং ভারতীয় সংস্কৃতির প্রসারে সমান গুরুত্ব দেন। শিক্ষার আঙিনা ছেড়ে এরপর তিনি দেশের প্রয়োজনে রাজনীতিতে পদার্পণ করেন। 1939 সালে তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভায় যোগ দেন এবং পরবর্তীতে এর সভাপতি হন। 1940-এর দশকে যখন ভারতের বিভাজন স্পষ্ট হয়ে উঠছিল, তখন মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তান দাবির মধ্যে সমগ্র বাংলা ও আসামকে অন্তর্ভুক্ত করার একটা চক্রান্ত চলছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন, দেশ যদি ধর্মের ভিত্তিতেই ভাগ হয়, তবে বাংলায় হিন্দু প্রধান অংশকে ভারতের সাথেই যুক্ত রাখতে হবে। তার এই অনমনীয় অবস্থানের কারণেই আজকের পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে রয়ে গেছে। এই কারণে তাকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা গঠিত হয়। সেই মন্ত্রিসভায় তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে যোগ দেন। দেশের প্রথম শিল্পনীতি তৈরিতে তার অবদান ছিল অনস্বীকার্য। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবং সিন্ধি সার কারখানার মতো ভারতের বহু বিখ্যাত মেগা প্রজেক্ট তার হাত ধরেই শুরু হয়েছিল। খড়গপুর আইআইটি, কলকাতার IISWBM তারই মস্তিষ্কে প্রসূত। তবে 1950 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সাথে জওহরলাল নেহরুর একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত। পূর্ব পাকিস্তানে, যেটা বর্তমানে বাংলাদেশ, সেখানে হিন্দু সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারের সঠিক বিচার এবং সুরক্ষার অভাব রয়েছে বলে তিনি মনে করেন এবং এই জন্য তিনি চুক্তির তীব্র বিরোধিতা করে নীতিগত পার্থক্যের কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেট মন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরে 1951 সালের 21শে অক্টোবর তিনি RSS এর সহযোগিতায় ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা আজকের শাসক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদিরূপ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনে সবথেকে বড় এবং চূড়ান্ত লড়াই ছিল কাশ্মীরের অন্তর্ভুক্তি নিয়ে। তৎকালীন সময়ে কাশ্মীরে যাওয়ার জন্য আলাদা পারমিট বা পাসপোর্টের প্রয়োজন হতো এবং সেখানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা ছিল। এর বিরুদ্ধে গর্জে উঠে তিনি তার বিখ্যাত স্লোগান দিয়েছিলেন, এক দেশে দুই বিধান, দুই প্রধান আর দুই নিশান, চলবে না চলবে না। 1953 সালের মে মাসে তিনি কোনো সরকারি পারমিট ছাড়াই কাশ্মীরে প্রবেশ করেন এবং সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। 23শে জুন 1953 সালে কাশ্মীরের কারাগারে বন্দি অবস্থাতেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তার এই মৃত্যুকে বহু দেশনেতা এবং তার পরিবারের সদস্যরা একটি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেছিলেন, যদিও তা আজও এক অমীমাংসিত রহস্য। আজও শ্যামাপ্রসাদ কেন এত প্রাসঙ্গিক? এর উত্তরে বলা যায়, 2019 সালে ভারত সরকার যখন জম্মু ও কাশ্মীর থেকে 370 নম্বর ধারা বিলোপ করে, তখন তা ছিল মূলত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই অসমাপ্ত স্বপ্নেরই বাস্তবায়ন।
অখণ্ড ভারতের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আধুনিক ভারতের রাজনীতিতে তার প্রভাব আজও অত্যন্ত গভীর। তার স্মরণে ও সম্মানে আজ তৈরি হয়েছে ডাকটিকিট, স্মারক মুদ্রা, ব্রিজ, কলেজ, সমুদ্রবন্দর, ইউনিভার্সিটি প্রভৃতি। তিনি ছিলেন একজন নির্ভীক বক্তা, দেশপ্রেমিক এবং দূরদর্শী নেতা। তাই তার নাম ভারতীয় ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।